কলকাতা থেকে দিনের দিন কোথাও ঘুরে আসতে চাইছেন? তাহলে আজকে যে জায়গাটা শেয়ার করব সেটা আপনাদের জন্যই। কলকাতার থেকে মাত্র 140 কিলোমিটার ড্রাইভ করে চলে গেলাম আমরা পাথরা ভিলেজ। এটা খড়গপুরে। এই গ্রামে আসতে গেলে আপনারা কিন্তু হয় ড্রাইভ করে আসতে পারেন কিংবা নিকটবর্তী স্টেশন হচ্ছে খড়গপুর। খড়গপুর স্টেশন থেকে 5 কিলোমিটার দূরত্বে এই পাথরা গ্রাম। পাথরা গ্রামের ইতিহাস জানতে জানতে চলুন এখানকার একটা পিকনিক স্পটেরও সন্ধান দিই, আর কোথায় খাওয়া দাওয়া করবেন সেটাও আপনাদেরকে একটু জানিয়ে রাখি। আর সে বাদেও এখানে কি কি আছে সেগুলোও আপনাদের সাথে শেয়ার করব, সেগুলোও কিন্তু আপনারা দিনের দিন কভার করে নিতে পারেন। তো আজকে চলুন এই ভিডিওটা শুরু করি। হ্যালো ভিউয়ার্স এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মিতাস ডায়েরি। আজকে আবার একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকে যাচ্ছি আমরা খড়গপুরের পাথরা গ্রামে। আগে আমরা সবাই মিলে একটা ট্রিপ করেছিলাম, সেটা মেমারি শহরের ছিল। তবে আজকে যাচ্ছি খড়গপুর। পুরো ডিটেলসটা থাকবে আমার এই ব্লগে। আর শুধু ওইখানে নয়, ওখানে অনেক কিছুই দেখবার জায়গা আছে, সেগুলোও শেয়ার করব আপনাদের সাথে। আর সেই আমার আগের বন্ধুরা আগের ট্রিপে আপনারা দেখেছেন, তারা সবাই রয়েছে। আমরা সব যাচ্ছি একসাথে। তো নেমে আপনাদের সাথে আলাপ করাবো আবার। কলকাতা থেকে 140 কিলোমিটার মতন ড্রাইভ, তবে মাঝখানে কোথাও তো ব্রেকফাস্ট করতে হবে। আমরা এখন যাচ্ছি উলুবেড়িয়ার দিকে। এটা হচ্ছে কোলাঘাটের রাস্তাটা, যেটাকে NH 16 বলে। আর উলুবেড়িয়াতে আজাদ হিন্দ একটা রেস্টুরেন্ট আছে, সেখানে ভাবছি একটু ব্রেকফাস্টটা করে নেব। এই চলে এসেছি আমরা আজাদ হিন্দ ধাবায়। আর সোমাও নেমে পড়েছে, ওদিকে সব নামছে। আর এটাই হচ্ছে মেন রোডটা একদম সামনে, এই যে মানে হাইওয়েটা। এবারে ব্রেকফাস্ট আগে করে আসি। এখানে বাইরেও বসা যায়, আর ভেতরটা এসি, তার ভেতরেই যাচ্ছি। পাথরা ভিলেজটা কলকাতার থেকে 140 কিলোমিটার দূরে। আমরা এখন এখানে খেতে এসেছি আজাদ হিন্দে। আপনাদের তো দেখালামই, ধোসা, আলু পরোটা, লুচি আর ইডলি এইসবই অ্যাভেলেবেল আছে এখন। এই যে সামনেই হাইওয়েটা, আর এর সাথেই একটা পেট্রোল পাম্প আছে, ভারত পেট্রোলিয়াম। কেমন লাগছে রে মায়া? আমি এখানে প্রথম এলাম আজাদ হিন্দে, খুব ভালো লাগছে। অ্যাটমসফিয়ারটা দারুণ বল। একদম দারুণ দারুণ। খাবারটা অর্ডার দিয়েছি, তো ততক্ষণ একটুখানি এই জায়গাটা পুরো একটু ঘুরে দেখাই আপনাদেরকে। এটা একটা চিলড্রেন্স পার্ক। এইটা হচ্ছে রেস্টিং প্লেস। যারা এখানে ব্রেকফাস্ট বা লাঞ্চ করতে আসে তারা এখানে বসে একটু টাইম পাস করতে পারে। এই বিশ্রাম গৃহ লেখা আছে এখানটাতে, একটু রেস্টও নেওয়া যায়। আচ্ছা, এই চলে এসেছে ধোসা, মশালা চিজ ধোসা। এখানে সোমা নিয়েছে ইডলি, আর ওদিকে হচ্ছে আলু পরাঠা। আলু পরাঠা আর দহি। আলু পরাঠার সাথে দই আছে, আচার, দই আর আচার। বাহ, দইটা খুব ভালো। চা এসে গেছে আমাদের। চা, হ্যাঁ হওয়ার তো কথা, চাটা ভালো। তো সাথে আবার সুগার ফ্রি ট্যাবলেটসও দিয়ে দিয়েছে। এই আমরা রওনা দিয়ে দিলাম এবার পাথরা গ্রামের দিকে। আমরা কিন্তু দীঘার কাছাকাছি চলে যাচ্ছি। সিরিয়াসলি আমরা দীঘাতেই চলে যাচ্ছি। দীঘা ঘুরে আসলে হতো। কাছেই তো, খড়গপুর থেকে দীঘার কত দূর? একটুখানি। এখনো কিন্তু সময় আছে ডিসিশন চেঞ্জ করার। রূপনারায়ণ নদীর উপর দিয়ে যাচ্ছি, কোলাঘাট ব্রিজ। কালকে ছুটিতে চলে না, আমরা যাচ্ছি, একটা সিট খালি আছে। এই যে রাস্তাটা কিন্তু খুবই সরু, প্রায় 3-4 কিলোমিটার মতন আমরা আসলাম। এইরকমই রাস্তা। তারপরে বাড়ির মধ্যে দিয়ে আসছি, এদিক দিয়ে মুরগি ছাগল সবই চলে আসছে। বাচ্চারা ইভেন খেলতে খেলতে রাস্তার মধ্যেই চলে আসছিল। তো যাই হোক, এখনও এখান থেকে 450 মিটার দেখাচ্ছে। তো চারিধারে কিন্তু পরিবেশটা ভীষণ ভালো লাগছে, একদম গ্রাম্য পরিবেশ, ভীষণ সুন্দর।
ফ্যান্টাস্টিক যাকে বলে। এখানে বসার জায়গা আছে তো। চলে এসেছি মন্দিরের গ্রাম পাথরা। এটা কিন্তু পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়ে। খড়গপুর হাইওয়ে থেকে মোটামুটি দেখলাম 13 থেকে 14 কিলোমিটার। তো কিছুটা রাস্তা কিন্তু সরু পেয়েছি, বাকি কিন্তু ভীষণ সুন্দর। আর এই জায়গাটা এত সুন্দর মেনটেন রেখেছে আমি ভাবতে পারিনি, খুবই ভালো লাগছে। 1000 বছর পুরনো এই মন্দিরগুলো, এর ইতিহাসটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। এটা ঘুরতে ঘুরতে আপনাদের সাথে এটা শেয়ার করছি। এখানে একটা সুড়ঙ্গও আছে, সেই সুড়ঙ্গটাও চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। সেটা কিন্তু কংসাবতী নদীর নিচ দিয়ে সেই সুড়ঙ্গটা বেরোয়। এটা মানে রোমাঞ্চকর ব্যাপার। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে এখন এটা। এই রকম মন্দির কিন্তু এখানে 30 থেকে 35টা মতন আছে। রাসমঞ্চ থেকে শুরু করে কি নেই এখানে, সেই সবটাই দেখাচ্ছি আপনাদেরকে, চলুন। কংসাবতী বা কাঁসাই নদীর তীরে পশ্চিম মেদিনীপুরের একটি ছোট্ট গ্রাম হলো পাথরা। এই গ্রামে অনেকগুলো মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল, যার সঠিক সংখ্যা আজ আর জানা যায় না। কিছু মন্দির চলে গিয়েছে কংসাবতীর গর্ভে, তবে বর্তমানে পাথরায় জীর্ণ ও অক্ষত অবস্থায় 30 থেকে 35টি মন্দির রয়েছে। চালা, রত্ন, দালান, দেউল, মঞ্চ, সব ধরনের রীতির মন্দির কিন্তু এখানে দেখতে পাওয়া যায়। এইবারে একটু ইতিহাসের দিকে আসি। বাংলার নবাব আলীবর্দী খাঁ, তার শাসনকালের সময় ছিল 1740 থেকে 1756 খ্রিস্টাব্দ। সেই সময় বাংলা, বিহার, উড়িষ্যার নবাব বা সুবেদার ছিলেন আলীবর্দী খাঁ। তার তত্ত্বাবধানে ছিল কয়েক হাজার পরগনা। তার মধ্যে এই রতনচক পরগনার নায়েব ছিলেন বিদ্যানন্দ ঘোষাল। ওনার কাজ ছিল প্রজাদের থেকে খাজনা আদায় করে পরে তা নবাবের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু বিদ্যানন্দ তার গুরুদেবের কথায় সেবামূলক কাজে ব্রতী হয়ে খাজনার অর্থ বিভিন্ন ধর্মীয় ও সাধারণ মানুষের উন্নয়নমূলক কাজে ব্যয় করতে শুরু করলেন। মন্দির তৈরি ছিল তার মধ্যে অন্যতম কাজ। কিন্তু নায়েব হিসেবে বিদ্যানন্দ নিজের দায়িত্ব পালন করেননি এবং ফলস্বরূপ নবাবের বিরাগভাজন হন। শাস্তি হিসেবে তার হাত পা বেঁধে মাঠের মধ্যে পাগলা হাতির সামনে ফেলে দেওয়া হয়। কিন্তু সেই হাতি বিদ্যানন্দের কোনো ক্ষতি না করে পরপর 3 বার পাশ কাটিয়ে চলে যায়। এই সংবাদ নবাবের কানে পৌঁছালে নবাব বিদ্যানন্দকে ডেকে পাঠান এবং শাস্তি মুকুর করে তাকে রতনচক দান করে দেন। দারুণ মন্দিরগুলো। এখানটা দেখ, ভেতরে না বোধে আওয়াজ আসবে। হ্যালো, ইকো হচ্ছে না? হ্যাঁ, এই মাকড়সার জাল আছে। এই রে, ইকো হচ্ছে। হর হর মহাদেব। আর ওপরটাও কি সুন্দর একটা ওই দিকটায় গম্বুজ রয়েছে। আর এই এখানে পুজো হতো, এখানে শিবলিঙ্গ ছিল। এখানে একটু ওপরে ওঠারও জায়গা। এই সিঁড়ি দিয়ে এই ওপরটাতে উঠে আসলাম। এদিকটা জঙ্গল। কি ভালো লাগছিস রে। যেই রোমাঞ্চকর ব্যাপারটা ছিল, এখানে সুড়ঙ্গের কথা বলছিলাম, যেটা কংসাবতী নদীর তলা দিয়ে গেছিল। তো সেই সুড়ঙ্গটা এখানে এটা বুঝিয়ে দেওয়া হয়েছে গভর্নমেন্টের থ্রু দিয়েই। তো দেখা কিছুই যাচ্ছে না, তবে এখান দিয়ে যাওয়া যেত, ভাবা যায় পারাপার করা যেত এপার থেকে ওপার নদীর, মানে আমরা ভাবতেই পারি না। এই যে এই চূড়োগুলোকে বলছে পঞ্চরত্ন, যেহেতু 5টা এরকম গম্বুজ আছে। আর এই দিকটাতে তালা দিয়ে রেখেছে এই মন্দিরে।
নটা চূড়ো, ওই জন্য নবরত্ন। এটা নটা চূড়ো। ওটা আর্কিওলজিক্যাল সার্ভের আন্ডারে এই মন্দিরটার নাম নবরত্ন মন্দির চত্বর। যেহেতু এটার নটা চূড়ো আছে সে কারণে নবরত্ন। নবরত্ন মন্দির চত্বর। এখন এখানে চলে এসেছি, রাস্তার এপার আর ওপার। তো এই হিস্ট্রিটা যেটা আপনাদের শোনালাম কেমন লাগলো সেটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে অবশ্যই জানাবেন। তবে এই ব্লগটা এখানেই শেষ না, আরও আগে আছে, কোথায় কোথায় যাচ্ছি সেটা শেয়ার করব। রাস্তা দিয়ে হেঁটে বেড়াতেই কি আনন্দ। এই সামনেটায় মন্দির, আর এইটুকু হেঁটে আসার পরেই কিন্তু এইখান দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে, এটা পিকনিক স্পটের দিকে। আর সাথেই হচ্ছে কংসাবতী নদী। তো এখান দিয়ে চলে যাই, রাস্তাটা দারুণ সুন্দর। পিকনিক স্পটটা এই দিক দিয়েই যেতে হবে, আসুন। চারিধারে ইউক্যালিপটাস গাছ। তবে পিকনিক স্পটটা গাড়ি থাকে কোথায় এখানে, কারণ এখান দিয়ে তো গাড়ি নামে বলে মনে হয় না। আচ্ছা, পিকনিক স্পট কিন্তু এইটাই, এখানে পিকনিক হয়, মানে ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যায়, আর এখানেও যাওয়া যায়, ওটা রাস্তার ওদিক দিয়ে যেতে হবে। আর হ্যাঁ, বোটিংও, আচ্ছা এদিকে বলছে বোটিংও করা যায়, একজন লোকালকে জিজ্ঞাসা করলাম। আর এইটা হচ্ছে কংসাবতী নদী, দেখতে কিন্তু বেশ ভালো। আর সামনে একটা বাঁশ দিয়ে তৈরি ব্রিজ, এখানকার গ্রামের লোকেরা এপার থেকে ওপার ওই ব্রিজ ধরেই হয়। এই যে এইটা হচ্ছে, বাবা বাঁশের সাঁকোয় তো নড়ছে। এইখান দিয়ে হেঁটেই যায় না, শুধু মোটরসাইকেল যায়? ও বাবা, এত নড়ছে তো বাইক কি করে চলে যায়? তা ওই দিকটা এখান থেকে কিন্তু আরো ভালো লাগছে, পিকনিক স্পটটা দারুণ সুন্দর। এই দিক থেকেও মন্দিরগুলো দেখা যাচ্ছে, ওই পাথরার যে মন্দিরগুলো। এই সামনে দিয়ে মোটরসাইকেল আসছে এই ব্রিজে করে, আর ব্রিজটা যেভাবে নড়ছে ভয়ই লাগছে। আর মোটামুটি অনেকটাই হেঁটে এসেছি এখানে। কি ভাইব্রেশন, বাপরে। আমরা কিন্তু এখন প্ল্যান করলাম কংসাবতী নদীতে একটু বোটিং করব। তো 50 টাকা পার হেড নেবে বললো, কিছুটা বললো এই অবধি নিয়ে যাবে, কতটা দেখালো বুঝতে পারলাম না। তবে ওঠার ইচ্ছে নিয়ে একটু যাচ্ছি সবাই মিলে। এই যে বোট আসছে নিয়ে, এটাতেই উঠবো। এই নৌকাতে ওঠা হচ্ছে। তোমার খোলা হাওয়া
পরে আবার চলে যাব আমরা লাঞ্চ করতে, সেটা কোথায় যাচ্ছি সেটাও শেয়ার করব। দুদিন লাগবে এপার ওপার যাওয়া যাবে, না যাওয়ার কোনো কারণ নেই। এই জায়গাটার নাম কি গো? এই যে যেখানে যেই পাড়টা, এই পাড় আর এই পাড়ে কি নাম? এই তো এবার লজমাপুর এইদিকে ডান দিকে, আর এই দিকটা পাথরা, মাঝখানে একটা বাঁশের ব্রিজ। তো আমরা বোটিং করে এখন ব্যাক করছি। আমাদের আজকে হঠাৎ করে একটা প্রোগ্রাম পশ্চিম মেদিনীপুরের পাতরা গ্রামে কংসাবতীর ধারে বা কংসাবতীর বুকে আমরা নৌকোবিহার যে করলাম, এটা একটা অসাধারণ এক্সপিরিয়েন্স আমার কাছে। এছাড়াও মেনলি এখানকার যে মন্দিরের যে স্থাপত্য বহু পুরনো, আমার তো মনে হয় এটা 500, 700, 1000 বছরের আগেও হতে পারে। তার যে ধ্বংসাবশ স্তূপগুলো এখনও রয়ে গেছে, বর্তমানে সেটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে রয়েছে এবং সুন্দর এইরকম একটা গ্রামের মধ্যে এত সুন্দর মেনটেনেন্স রেখে এটাকে যে পরিচালনা করে যাচ্ছে, এটার জন্যে আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে আমি একটা ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সকলকে অনুরোধ করব, সবাই আমরা যে যার কাজের মধ্যে ব্যস্ততা থাকি, তার মধ্যে থেকে যদি একটু পরিবারকে সঙ্গে নিয়ে কেউ বেড়াতে চায়, তাহলে কলকাতার থেকে 150 থেকে 60 কিলোমিটার দূরে এই জায়গাটা, এই পশ্চিম মেদিনীপুরের পাতরা যে জায়গাটা আমি বলছি, এটাতে এসে একটু ঘুরে যাবেন। আশা করি সকলেই এটাতে আনন্দ পাবেন। একদম একদম, বাকি জীবনটা আমি এইভাবেই এনজয় করতে চাই। পিকনিক স্পটের উল্টো দিকে বললো একটু হাঁটা পথ, এখানে একটা মন্দির আছে, তো মন্দির যাচ্ছিলাম, এখানে আবার দেখছি ফুল বিক্রি হচ্ছে। তো যেহেতু এখানে পাইকারি দরে একটু সস্তাই মনে হয়, দামটা একটু সস্তা হওয়ার কথা, কিন্তু এখানে আবার কলকাতার থেকেও বেশি দাম দেখছি। সব বেলপাতা টাতা সব দিয়ে দেয়, এখানে সেই জিনিসই ডাবল বলছে। এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, গাড়ি হয়তো ঢুকতো, কিন্তু আবার ওই দিক থেকে গাড়ি চলে আসলে মুশকিল হবে বলেই আমরা একটু হাঁটা পথ দিলাম। সম্ভবত ওই পিকনিক স্পট থেকে 800 মিটার মতন হবে। বন্দ্যোপাধ্যায় পরিবারের মন্দির এইদিকে রয়েছে হাঁটা পথ। হ্যাঁ, গ্রাম্য পরিবেশ দারুণ, মানে একটু একটু গিয়েই দেখছি জলাশয়। হ্যাঁ, এই যে গ্রামের বাড়ি, আর যে কাকা আমাদেরকে নিয়ে আসলেন এখানে, ওনার এটা বাড়ি, খুব সুন্দর মাটির তৈরি। হ্যাঁ, কি নাম আপনার? অশোক দোলাই, কলকাতা। তোর নাম কি রে? সন্দীপ দোলাই। সন্দীপ দোলাই কাকার বাড়ির লোক নাকি? তোর নাতি নাকি? দাদু হয়। দাদু, নাতি। এটা আমার ছেলে। এটা ছেলে, এটা নাতি। এটা কাকা হয় আমার। তোর কাকা হয়? এটা ওর কাকা। এই চলে এসেছি মন্দিরের কাছে, এখানটা একটু ভাঙা আছে বললে একটু দেখে যেতে হবে। আগে দেখুন বোর্ডটা, দেখুন ওই যে পরপর দুটো বোর্ড আছে, দেখুন সুন্দর মন্দির। এটাও কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে। শুধু এইটাই নয়, ওই দিকেও রয়েছে। এটা বন্দ্যোপাধ্যায় পরিবারের মন্দির, গ্রামের নামটা কিন্তু পাথরা। আরও এদিকে রয়েছে পাথরের শিবলিঙ্গ আছে, চলো। হ্যাঁ, এই মন্দিরে শিবলিঙ্গ আছে। এই যে এটা 4 ভাগের 1 ভাগ রয়ে গেছে, আর সবই নষ্ট হয়ে গেছে। এদিকে সিঁড়ি, ওপরে যাওয়া যায়, তবে বললো সাপ ঠাপ বেরিয়েছে, সাপ বেরোচ্ছে, ওই জন্য না যাওয়াই ভালো।
হ্যাঁ এই যে দেখুন ওই যে গেটটা খুললে একটা পশ্চিমে হুম সুড়ঙ্গর পথ, হুম ধরবা রানী পুকুর, হুম বুঝতে পারছেন, গোবর। আর একটা উত্তরে হচ্ছে আপনার নাড়াজল যাওয়ার পথ। তখন হিন্দু মুসলমানের দ্বন্দ্ব হলে ইনারা তালা লাগিয়ে দিয়ে ছেলে মেয়েরা নিয়ে নিচে দিয়ে হাবা নিতেন। ও ওগুলা গ্যাসের জন্য এখন বন্ধ আছে। আর এখান থেকে একটা ছবি তুলুন, 3 তলা এখানকার যান, তাই তো দেখা যাচ্ছে। ওইখান থেকে দেখুন। বন্ধ বেরোয় নাকি? গ্যাস হয়ে গেছে, গ্যাস হয়ে গেছে বন্ধ। তার জন্য বন্ধ করে দেওয়া আছে। ওই 3 তলাটা এখান থেকে দেখা যাচ্ছে। হ্যাঁ বলছি এটা বলছি, এটা বলতে দেন তারপরে বলছি। গ্যাস হয়ে গেছে। এটা নিচে হল, এটা 1 তলা, ওটা 2 তলা, ওটা 3 তলা। আর এইদিকে কি আছে? এটা হচ্ছে ঘর। এটাও একটা ঘর। হ্যাঁ, রান্নাঘর টান্নাঘর হয়তো হবে। না রান্নাঘর না, রান্নাঘর আলাদা ছিল না। এইটা রাসমঞ্চ। যেটা কৃষ্ণলীলা হতো, লাইট ফাইট দিয়ে। এটা হচ্ছে লাল 20 পয়সা যে পদ্ম ফুল ছিলেন, হুম এই লাল 20 পয়সার পদ্ম ফুলের ডিজাইন। আচ্ছা দাদুকে বলছে, দাদু থেকে 20 পয়সার ডিজাইন হয়ে গেছে। আর কাঁসাইয়ের লেভেল হচ্ছে এই নিচেরটা, যে কাঁসাই থেকে আপনারা আসছেন হ্যাঁ। সেই লেভেল এটা। এই লেভেল হাঁটালে বলেছে নিচে আরেক তলা আছে, এটা আরকলিজার থেকে বলেছে। একটা ইট ছাড়ালে 90 দিন জেল খাটতে হবে, নতুবা 1 লক্ষ টাকা জরিমানা। আর এই যে দেখুন ঠাকুর চুরি করতে এসেছিলেন, একটা ঠাকুর চুরি করতে পারলেন 8 থেকে 10 লক্ষ টাকা দাম। এই জ্যাগরোড দিয়ে ভাঙার সময় ওনার মুখ দিয়ে রক্ত উঠে, 4 জন এসেছিলেন, কিন্তু ঠাকুর তুলতে পারে না। ওই যে দেখুন, তো এটা পুজো আর হয় না না? রোজ পুজো, রোজ পুজো হয়? বেল পাতা, ওই গেনা ফুল, এখন ফুলের তো অভাব না, বর্ষায় ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। মাথায় বেলপাতা আছে। ভেঙে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি। তোমরা কি করে দেখলে সাপ? কালকে মন্দির দেখতে লোক এসেছিলেন, ওনারা মুখে ডাকলেন, ওনাদের সাথে ছিল। তারপর আমি গেটটা খুলে বললাম একদম ঢুকবে না। 2 জন পুলিশ পাকিয়ে বসে রয়েছে, মুখকে নিচে নামিয়ে। কত লোক দেখছে, ছবি করলিয়ে গেছে, বুঝতে পারছেন? কোথায় ছিল সাপটা? ওই যে 3 ওই যে 3 তলায় ওঠার জায়গাতে সাপ। এখানে দাঁড়ানো তো হতেই পারে, এত জঙ্গল এত ইয়ে। জঙ্গলের সাপ তো এসে ঢুকছে, অতিরিক্ত বর্ষা। এই আমরা চলে এসেছি লাঞ্চ করতে রাজবাড়ি। এটা কিন্তু একটা রেস্টুরেন্ট, খড়গপুরের ভীষণই ফেমাস এখন রেস্টুরেন্ট। তো ভালোই ভিড় আছে। এটাই পার্কিং এরিয়া। তো সবাই নেমে গেছি। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের বেশিক্ষণ আর ওয়েট করতে হলো না, তো তার মধ্যেই আমাদের সিট খালি পেয়ে গেলাম। 7 জন আমরা আছি। একটু দেখিয়ে দিই কি সুন্দরই না লাগছে রেস্টুরেন্টটা। এটা কিন্তু অনেকটাই উঁচু। হ্যাঁ, এখানে বসে গেছি আমরা। আর প্রথমেই ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে গেল এই যে। আচ্ছা, এখানে বসে কিন্তু আমরা ডেজার্ট কিছু নিইনি, কারণ থালিতে কিন্তু মিষ্টি আর পায়েস আছে, সেজন্য আলাদা করে আর লাগলো না। তো কি কি আসছে সেটা শেয়ার করব। যে স্পেশাল থালি, এটা ভাত আর পোলাও, এটা ধোকার ডালনা বুঝতে পারছি, এটা কিছু একটা তরকারি, ডাল, গয়না বড়ি ভাজা আছে, দই, পায়েস দই? আর চাটনি। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি দই আছে স্যার। আচ্ছা, এই যে কচুরিও এসে গেছে। স্যার, এটা আপনার 4টা স্পেশাল থালি ছিল না? হ্যাঁ হ্যাঁ 8টা কচুরি আছে এক জায়গায়, হ্যাঁ। ঠিক আছে স্যার? এক বাটি বেশি করে আলুর দম দেওয়া আছে। আচ্ছা, আলুর দম। আলুর দম আছে। আর এটা 4টা স্পেশাল থালি, 4টে মিষ্টি এক জায়গায় দেওয়া হ্যাঁ। আছে। আর ভেজ থালিটা নিয়ে আছে। এটা হচ্ছে রসগোল্লা। আমরা যেহেতু 4টে স্পেশাল থালি নিয়েছি বলে একসাথে করে ওনারা দিয়ে দিয়েছেন। আর এটা হচ্ছে মাটন কষা। এই যে আমরা এটাও 4টে থালি নিয়েছি মাটনের। রাজবাড়ি রেস্টুরেন্টের পুরো ডিটেলস দিয়ে একটা ভিডিও বানিয়েছি, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। পুরো ডিটেলসটা জানতে ইচ্ছুক হলে আপনারা ওই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন। ব্লগটা এখনই শেষ করছি না। আচ্ছা, এবারে একটু রুম ট্যুরটা দিয়ে দিচ্ছি। এনাদের রিকোয়েস্ট করলাম, এনারা দেখিয়ে দিচ্ছে।
রাজবাড়ি রেস্টুরেন্টের একদম পেছন দিকটাই। হোটেলের নাম হচ্ছে হোটেল প্যারাডাইস, তারই রেস্টুরেন্টের নাম রাজবাড়ি। অ্যাকচুয়ালি রিসর্ট প্যারাডাইস। এইদিকে একটা সুইমিং পুল, আর এই যে এখানে বসে আমরা খাচ্ছিলাম এতক্ষণ ধরে। পুল ভিউ দারুণ সুন্দর, একটা ডাবল বেড, এখানে ড্রেসিং মিরর আছে, সাথে সাজিয়েছে খুব সুন্দর। এই বিছানার পেছনটাও খুব সুন্দর। এখানে বসে আড্ডা দেওয়ার মতন কয়েকটা চেয়ার টেবিলও আছে, আর এখানে সিনারিটাও দারুণ সুন্দর। এসি আছে, ওই পাশে কাবার্ড আছে, এখানে টিভি। আর বেস্ট পার্ট হচ্ছে এখান থেকে ভিউটা একবার দেখুন। এই যে এটা খুলছি, এইখানটা বসে কিন্তু দারুণ টাইম পাস হবে। আর এইখানটাতে রেস্টুরেন্টের লুকটাই কিন্তু একটা দারুণ, এই লাল লাল বড় বড় পর্দা, মানে ওটাই পুরো অ্যাট্রাকটিভ একটা ব্যাপার। আর এই আমার পেছনে দেখতে পাচ্ছেন রাজ দরবার, এটা কিন্তু এই রাজবাড়ির রেস্টুরেন্ট, কিন্তু ভেজ, পিওর ভেজ যে রেস্টুরেন্টটা সেটাই এটা। হ্যাঁ, আর মেন হচ্ছে আমরা এই যে এইটা রাজবাড়িটা, আমরা এইখানটায় খেয়েছিলাম, আর এইগুলো ওনাদের কটেজ, আর এটা হচ্ছে ভেজ রেস্টুরেন্ট এনাদেরই। এই যে পালদার একটা ছবি তোলা হয়েছে, ছবিটা একটু দেখাও। এই যে পালদার ছবিটা মানে ভাইরাল হতে চললো বোধহয়। আচ্ছা, আমরা এখন ঢুকে গেছি শেরে পাঞ্জাবে, একটু চা খেয়ে বেরিয়ে যাব। আচ্ছা, এইদিকে ওদের ভিনটেজ কয়েকটা গাড়ি রাখা আছে, আর এই দিকটাতে ঘোড়ার একটা স্টেবল করেছে, আর সাথেই একটা মন্দির। আমি আগে একটা ব্লগে শেয়ার করেছিলাম, তো আবার আজকে একটু অল্প করে শেয়ার করে দিচ্ছি। পূর্ণিমার রাত, আর এই সুন্দর ঘোড়া, দারুণ সুন্দর। এই যে এখানে একটা ছোট্ট ঘোড়া, তার মাম্মা। এইটা এবারে নতুন দেখলাম বার্ডস নেস্ট, এখানে পাখিও রেখেছে জালের মধ্যে করে, ভেতরে প্রচুর, জালের মধ্যে তো কতটা দেখাতে পাচ্ছি জানি না। এদিকে অনেক মাছ, বাবা কি ডাক পাখির। এখানেও আরো কয়েকটা ঘোড়া রাখা। আচ্ছা, এখনো কিন্তু 11টাই ঘোড়া আছে, আগের বারও তাই দেখেছিলাম। তো বাচ্চাগুলো মনে হয় একটু বড় হয়ে গেছে হয়তো। এই যে হর্স স্টেবল, আর এই পাশে এই সোজা চলে গেলে ডান দিকে মন্দিরটা, আর পুরো রেস্টুরেন্টগুলো ওইদিকে, মানে মেন রোডটা ওইদিকে হাইওয়ে। আর এই যে সেই শিব মন্দির। তবে আমি আগে যখন এসেছিলাম তখন দিনের বেলা লাইট জ্বালানো ছিল না, এবারে লাইটে কিন্তু দারুণ লাগছে। এই সামনে একটা জলাশয় আছে, ওর চারিপাশেও লাইট ধরানো, ভালো লাগছে দেখতে। চলে এসেছি শেরে পাঞ্জাবের এখানে, চা খাবো। আর এই যে খাটিয়ায় বসেছি সব আমরা, আর পালদা গেছে লাইনে চায়ের। এই যে মেন রোডটা একদমই সাথে। আজকে এখানে চা খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।